আচ্ছা, দেখেন আজকে আমরা ফেসবুকের মার্কেটিং এর যে পার্ট নিয়ে আলোচনা করব সেটা আমরা অনেকেই জানি, কিন্তু হয়তো এত গোছানো ভাবে না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা আমরা সবার মতামতগুলো শেয়ার করব এবং তারপরে আমরা ব্যাপারগুলো দেখব। ওকে, প্রথমে আমাদের আসতেছে যে এক্সপ্লোর ফেসবুক অ্যালগরিদম, যেখানে ইটস র্যাঙ্ক বলে একটা ব্যাপার আছে, কন্টেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড কন্টেন্ট ক্যালেন্ডার ফাইনালি দেখব। ঠিক আছে? ইটস র্যাঙ্কের ব্যাপারটা ক্লিয়ার হওয়ার পরে আমরা কন্টেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড কন্টেন্ট ক্যালেন্ডার দেখব। ওকে, তো আমাদের শীটটা আমরা একটু দেখি। এখন ইটস র্যাঙ্ক সম্পর্কে আমরা কেউ কি কিছু জানি? একটু যদি শেয়ার করি, কেউ কিছু যদি জেনে থাকি। কোনটা স্যার? ইটস র্যাঙ্ক জানি না তো। আমরা এই ব্যাপারে কেউ কিছু বলতে পারবো না। আপনি বলে দেন স্যার, একটু ভালোই দাও। আমি তো বলবোই, আপনাদের ওপিনিয়নটা একটু জানি যে এর এজ র্যাঙ্ক, পোস্ট ভ্যালু, পোস্ট র্যাঙ্ক, পোস্ট স্কোর। আচ্ছা, এখন দেখেন আমরা তো এখানে 20 জন প্লাস আছি ধরে নিলাম। তো 20 জনই যদি আমরা আমাদের যার যার পিসি বা মোবাইল থেকে যদি ফেসবুকে লগ ইন করার পরে আমরা যদি হোম পেজ গুলো ওইভাবে চেক করতে থাকি তাহলে বিভিন্ন অ্যাডস, তারপরে বিভিন্ন পোস্ট, এগুলোতে সম্মুখীন হব, তাই না? তো এই 20 জনের কি প্রত্যেকটাতে সেম রেজাল্ট আসবে নাকি ডিফারেন্ট আসবে? ডিফারেন্ট আছে। ডিফারেন্ট আসবে। সবাই কি আমরা এই বিষয়ে একমত যে আমাদের ডিফারেন্ট আসবে নাকি সেম আসবে? এমন মানে কে কার কোন বিষয়ে মানে কে কোনটা বলছেন? সবাই আমরা সেমের পক্ষে নাকি ডিফারেন্টের পক্ষেও আছি কেউ? কোয়েশ্চেনটা একটু যদি বলেন। হ্যাঁ হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে আমরা যে এখানে 20 জন প্লাস আছি, সবাই যদি আমরা ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে আমাদের হোম পেজটাকে জাস্ট চেক করতে থাকি কে মানে, তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন পোস্ট পাবো, বিভিন্ন ধরনের স্ট্যাটাস পাবো, বিভিন্ন অ্যাডস পাবো, তারপরে হচ্ছে এক্সেট্রা, এরকম ফেসবুকের যা যা আমরা দেখি, তো এইগুলো কি আসলে আমরা সেম জিনিস পাবো নাকি ডিফারেন্ট জিনিস পাবো? আর ডিফারেন্ট পাবো স্যার, অবশ্যই। অবশ্যই ডিফারেন্ট। ডিফারেন্ট পাবো। আচ্ছা, ডিফারেন্ট পাওয়ার কারণগুলো কি কি আমাকে বলেন। স্যার আমাদের ফ্রেন্ড লিস্টে এক একজনে হয়তো বা এক একটা কিছু ইয়া দিবে, প্লাস আমরা অন্য পেজে মনে করেন এক এক পেজের এক এক কিছু থাকতে পারে। সবার তো আর এখানে মূলত হচ্ছে অ্যাডের ক্ষেত্রে সেম থাকতে পারে, মানে কমন জিনিসগুলো থাকতে পারে, যে আমার কাছে যে অ্যাডটা আসছে অন্যজনের কাছে সে অ্যাডটা গেছে, এই ধরনের হতে পারে। আর সেখানে পোস্টের মূলত ক্ষেত্রে হচ্ছে আলাদা হতে উপর পারে। ডিপেন্ড করে। আমরা যদি বিভিন্ন লোকেশনে থাকি সেক্ষেত্রে ভিন্ন আসতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললেন আবার বলেন। আমরা যদি ভিন্ন লোকেশনে থাকি সেক্ষেত্রে ভিন্ন না না, এটা আসতে লোকেশন পারে। ধরে নেন যে আপনারা এখন যারা আছি এই বাংলাদেশের মধ্যে আমরা আছি, হ্যাঁ, তারপরে স্যার এটা মেইনলি হচ্ছে ইউজারের ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে। আচ্ছা, ইউজার কোন টাইপের জিনিস দেখতে চাচ্ছে ওই জিনিসটাই মূলত বারবার সামনে শো করবে ফেসবুক অ্যালগরিদমের নিয়ম অনুযায়ী আর কি। আচ্ছা, এটা বারবার কি যে সাইটে ভিজিট করবে সেই জিনিসটাই মূলত সামনে দেখাবে আর বাকিগুলো পেছনে চলে যাবে কে বলছেন? অটোমেটিক। স্যার আনুল করিম বলছিলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তারপরে হ্যাঁ আনোয়ার ভাই বলেন কি বলছেন। স্যার আমি কোশ্চেনটা শুনিনি স্যার, নেট ছিল না তখন, একটু এই জন্য কোশ্চেন আচ্ছা জবাব আচ্ছা, বলতেন। বুঝতে পারছি। কোশ্চেনটা করলাম যে আমরা এখানে যে 20 জন প্লাস আছি, সবাই জি যদি স্যার। ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করি অ্যান্ড আমাদের হোম পেজ গুলো চেক করতে থাকি, সো আমরা ওখানে বিভিন্ন পোস্ট পাবো, দেন অ্যাড পাবো অ্যান্ড এভরিথিং, অনেক কিছু পাবো যেগুলো আমরা ফেসবুকে সাধারণত পেয়ে থাকি। তো এগুলো ডিফারেন্ট আসবে নাকি সেম আসবে? সবার
ওয়ালে স্যার ডিফারেন্ট আসবে স্যার। তো ডিফারেন্টের কারণগুলো জানতে চাচ্ছিলাম। স্যার ডিফারেন্ট কারণ হইতে পারে স্যার, প্রথমত অ্যাড যদি আসে সেটা হলো স্যার আমাদের সার্চের উপর, আমাদের ইনফরমেশনের উপর। আমাদের ইনফরমেশন গুলো ফেসবুক কালেক্ট করে সেরকম অ্যাড আমাদেরকে সেন্ড করে। আচ্ছা ওই জন্য আমাদের সেক্ষেত্রে ডিফারেন্ট আসতে পারে, আচ্ছা কারণ আমরা অনেক সময় অনেক কিছু সার্চ করি, সেগুলো ফেসবুক কাছে তো অবশ্যই থাকে। তো আচ্ছা ওরকম অনুযায়ী ফেসবুক লাইকের আমাদের উপর সেরকম, ডিপেন্ড করে। হ্যাঁ, তো সেরকম সেরকম যেমন জিনিস আমার অ্যাড ক্ষেত্রে আমাদের কাছে সবসময় পাঠায়। এডুকেশনাল গুলো আছে, কারণ ওগুলো আমি সার্চ করি। আচ্ছা স্যার অ্যাড এর ক্ষেত্রে হচ্ছে এটা কমনলি সবার কাছেই যাবে, মোটামুটি হ্যাঁ সবার কাছেই যাবে ওখানে, কারণ আমরা যখন অ্যাড দিই একটা তখন কমন ওখানে একটা থাকে। নির্দিষ্ট একটা এরিয়া সিলেক্ট করে দিই, সেটা হোক খাগড়াছড়ি বা হচ্ছে চট্টগ্রাম বা পুরো বাংলাদেশ বা ঢাকা, মানে নির্দিষ্ট এরিয়া যখন সিলেক্ট করে দেব তখন ওখানে মোটামুটি সবার কাছেই যাবে এটা। অ্যাড তো আসে, বাট অ্যাডটা আসবে যে আপনার ইনফরমেশন উপরে, আপনি যেটা সার্চ করেন ওটার উপরে বেস করে আসে অ্যাড গুলো। আচ্ছা এখন বলি, দেখেন ফ্যাক্টর গুলো কি কি। মানে আপনাদের কথায় তো অনেকগুলো অলরেডি চলে আসছে, আমি বলি সব মিলে হয়তো 80% কাভার করবে। আমি বলতে পারবো না আসলে 100% কাভার করবে, কারণ আমরা যে বিষয়ে কথা বলছি এটা কাদের ইন্টারনাল ব্যাপার, ফেসবুকের ইন্টারনাল ব্যাপার। আর আমরা যে ইনফরমেশন গুলো পাচ্ছি এগুলো কিভাবে পাচ্ছি, আফটার রিসার্চ। সো তারা তাদের ইন্টারনাল এই কনফিডেন্সিয়াল ব্যাপারটা কখনোই শেয়ার করবে না বা এক্সপোজ করবে না। দিস ইজ হাইলি ট্রু। বোঝা গেল বিষয়টা? এটা এটা যদি আমরা বের করতে পারি এটা তখন হবে হ্যাকিং। কারণ ফেসবুক অন্যান্য যে কোনো প্ল্যাটফর্ম থেকে তার ইউজারকে বেশি স্যাটিসফাই রাখে, ঠিক কিনা? অন্যান্য যে কোনো প্ল্যাটফর্ম থেকে বেশি স্যাটিসফাই রাখে। কেন রাখে, মানে কিভাবে রাখে, দিস ইজ দেয়ার সিক্রেট। এটা কিন্তু আমরা জানি না, আমাদের জানার কথা না। কিন্তু আমরা কি করি, আমরা বিভিন্ন রিসার্চ, বিভিন্ন স্ট্যাটিস্টিক করে একটা আইডিয়াতে আসতে পারি। হয়তো সেখান থেকে 60%, 50%, 40%, 70% গ্যাদার করতে পারছি আসলে নলেজ। বাট এক্সাক্ট কি বা হচ্ছে আমরা খুব কাছাকাছি হয়তো যেতে পারছি, কিন্তু ওদের 100% পিওর ডেটা আমাদের কাছে কিন্তু থাকবে না। বোঝাতে পারলাম বিষয়টা? এটা হচ্ছে অরিজিনাল কথা। এবং কেউ যদি অনেক বড় মার্কেটারও হয়, সে অ্যানালাইসিস করে হয়তো একটা অ্যাকুরেসিতে চলে যেতে পারে। তাই বলে এই না সে কিন্তু ওই অ্যালগোরিদম সম্পর্কে টোটালি কি ওয়েল নোন, সে এই বিষয় পুরোপুরি যে জানে, বিষয়টা কিন্তু আমার মনে হয় অ্যাটলিস্ট এটা ঠিক না। কারণ হাই কনফিডেন্সিয়াল পারপাস, এইগুলো ভেরি হাই কনফিডেন্সিয়াল। আপনি বোঝাতে পারলাম বিষয়টা? সেম স্যার অ্যাবাউট, হ্যাঁ স্যার আমাদেরকে কি এই ধরনের অ্যালগরিদম গুলোর জন্য কি কোনো ধরনের সফটওয়্যার ইউজ করা হয়, যে যারা হাই লেভেলের ডিজিটাল মার্কেটার বা এই ধরনের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের জন্য? এগুলা করতে পারে তারা, কিন্তু প্রত্যেকটা সফটওয়্যার বলেন, আমাদের থিঙ্কিং বলেন, এগুলো সবকিছুর লিমিটেশন আছে। বিকজ আমরা কোনো মানে ডিরেক্ট কোনো ডাটা কালেক্ট করতেছি না, আমরা সবকিছু ওই সফটওয়্যারই বলেন আর আমরাই বলেন কাজটা করছি কিসের উপর, অনেক ডাটাকে নিয়ে মার্জ করে 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 ওটা নিয়ে রিসার্চ করে দেন আমরা একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছি। হয়তো 5 বছরের সাকসেস রেট নিয়ে আমরা আলোচনা করছি যে এই মেথডে কাজ করে এটা হয়েছে, ওই মেথডে হয়েছে এটা, এরপরে 10 বছরের করছি এরকম। মানে ফেসবুক তো অতদিন, মানে যতদিন হয়েছে এরপর থেকেই তো রিসার্চ শুরু হয়েছে, কারণ যেহেতু একটা গ্রোয়িং প্ল্যাটফর্ম। সো আপনার যদি এটা অরিজিনালি যদি ব্যাপারটা যদি আইডেন্টিফাই হয়ে যায় তাহলে কি হবে জানেন, আপনার ওই আইডিয়া মানে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন কোটি টাকা দিয়ে কেউ একজন কিনে নিবে, নিয়ে ফেসবুকের কম্পিটিটর হিসেবে চলে আসবে মার্কেটে। সো এটা কখনোই 100% এক্সপোজ হবে না। আন্ডারস্ট্যান্ড? বোঝাতে পারলাম বিষয়টা? ইনস্টাগ্রামটা নাকি এমন ভাবে তৈরি, মানে এদের অ্যালগোরিদম যাতে করে মানুষ বেশিক্ষণ সময় ওখানে কাটায়। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। ইনস্টাগ্রামের যে ইয়া আছে ওটা এমন ভাবে তৈরি যাতে বেশিক্ষণ মানুষ ওখানে কাটায়, ওদের যে অ্যালগোরিদমটা। আমি ঠিক বুঝলাম না, বেশি করে মানুষ সময় কাটায় ইনস্টাগ্রামে। আসলে বিষয়টা তো মনস্তাত্ত্বিক হয়ে গেল না, অ্যালগোরিদম মানুষের মেন্টালিকে কিভাবে অ্যাটাক করছে। হ্যাঁ, ওইখানের মধ্যে এটা একটা আমি ইন্টারভিউ দেখছিলাম, সেখানে বললো যে মানে যেমন আমরা সবাই লাইক দিই, তো সেই ক্ষেত্রে লাইকটা ওরা একসাথে মানে ইনস্ট্যান্ট পাঠায় না, ওরা একসাথে ফিল্টার করে এক ডাইরেক্ট মানে একটা নির্দিষ্ট টাইমে পাঠায়। যখন কেউ দেখে যে মানে একই সময় তার হঠাৎ করে 0 থেকে 20, তখন সে আর একটু বেশি করে ওখানে মানে
মনস্তাত্ত্বিক ভাবে তাকে এডিক্টেড করে ফেলে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কারণ আমি 4 দিন হয়েছে আইডি খুলছি, আমার ফেসবুকে এত ফ্রেন্ড নেই, ওখানে দেখি আমার 100 এর কাছাকাছিতে ফলোয়ার্স চলে আসছে। আচ্ছা আচ্ছা, ইনস্টাগ্রামে না? হ্যাঁ, আমি বলছি 4 দিনে এতগুলো ফলোয়ার, আমি তো সেলিব্রিটি হয়ে গেছি। না না, আসলে ঠিক আছে, কারণ এটা বলি আমি, কিছু কিছু এটা হ্যাঁ অদ্ভুত। মেন্টালি ব্যাপার থাকে যেটা হচ্ছে অ্যাটাক করা, যেমন হচ্ছে আপনার পিকচার বা হচ্ছে সেলফি বা এগুলো রিলেটেড অ্যাট্রাকশন কিন্তু মেয়েদের মানে স্বভাবজাত ভাবে একটু বেশি থাকাই দেখবেন যে মেয়েদের অ্যাক্টিভনেস হয়তো বেশি থাকে ইয়াতে, ক্লিক ইনস্টাগ্রামে। করে থাকলেও ফলোয়ার বেশি হয়। হ্যাঁ হ্যাঁ, তারপরে প্রোফাইল গুলো ওইভাবে ইয়ে হয়। তো আসলে অনেক কিছু ভ্যারি করে। আর উনি যেটা বললেন, এখন আমি আপনার বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছি আমি, এবং হ্যাঁ আপনার সাথেও একমত যে আসলে বিষয়টা এরকম যে এগুলো ছোট ছোট টিক্স আসলে, যে তার কাস্টমার বা তার হচ্ছে ইয়েকে তারা কিভাবে তাদের প্রতি দুর্বল করে রাখবে বা এগুলো করে রাখবে, ঠিক আছে? এগুলো এক একজন এক একটা ফলো করে। তারপরেও এই যে কিছু কিছু কথা যে বের হয়ে আসছে, এগুলো কিন্তু বিভিন্ন রিসার্চ থেকে আসছে। তো এগুলো কিন্তু তাদের অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট না। সো আমরা সবই প্রিডিক্ট করছি, বা তার রেজাল্ট ভালো বা পজিটিভ নাকি নেগেটিভ তার উপর ডিপেন্ড করে আমরা সিদ্ধান্ত উপনীত হচ্ছি, হ্যাঁ এটা মানা যায় এটা মানা যায় না। কিন্তু আলটিমেটলি কি হচ্ছে ওটা কিন্তু আমাদের কাছে নেই। আমি সেটাই বলছি যে 100% লিগ্যাল ডাটাটা আমাদের কাছে নেই, বাট আমাদের কাছে আছে কি রিসার্চ করা ডাটা, বা হচ্ছে যেগুলো রিসার্চ করে একটা সবাই একটা একমত পোষণ করছে এরকম ডাটা, ঠিক আছে? তো তার থেকে যদি আমি বলতে চাই, দেখেন ফেসবুক অ্যালগরিদম যেটাকে আমরা বলছি যে এজ র্যাঙ্ক কিভাবে হচ্ছে, এটা কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করছে। এই যে আপনারা অনেক কিছু বললেন, অনেক কিছু বলেননি, আমি হয়তো কিছু বলবো, আবার অনেক কিছু বাদ থাকবে, সব মিলেই কিন্তু এই এজ র্যাঙ্কটা হচ্ছে। এখন আমি যদি বলি যে খুব বেসিক টার্মে যদি বলি, জেনারেলি আপনার কাছে আসতেছে কোনগুলো? যারা আপনার ফ্রেন্ড, তারা যা শেয়ার করছে, একেবারে ভেরি ফার্স্ট টপিক, মানে সিম্পলি যেটা আমরা বুঝি। দেন আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড, সেটা আসার একটা পসিবিলিটিস গ্রো হচ্ছে, ঠিক আছে? আপনার ফ্রেন্ডেরটা ডিরেক্ট আসতেছে, আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড কি হচ্ছে, পসিবিলিটিস গ্রো হচ্ছে। এখন আবার কোনগুলো আসতেছে? যে পেজগুলোতে আপনি লাইক দিয়ে রাখছেন, আচ্ছা যে পেজগুলোতে লাইক দিচ্ছেন সেগুলো আসছে। এখন আপনার পেজ হাজার হাজার লাইক দেওয়া, সো এখন কিভাবে ফিল্টার হচ্ছে? যেগুলো আপনি ফলো বাটনে আবার এক্সট্রা ভাবে মানে ক্লিক করা আছে। বোঝা গেল বিষয়টা? এই ফিল্টারেও দেখা যাচ্ছে যে আপনার 500 ছাড়াই গেছে, ফলো করে লাইক রাখছেন। দিলেই তো ফলোটা অটোমেটিক্যালি নিয়ে নেয়। আপনি সি ফার্স্টের নিয়ে কথা নেয়, বলছেন? অনেক সময় নেয় না, অনেক সময় ইনঅ্যাক্টিভ হয়ে যায়, আবার কেউ স্পেশালি ফলো করে রাখে। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তারপরে তারপরে কি হচ্ছে দেখেন, পরের টার্মটা চিন্তা করেন, যে এইরকম ফলো করে রাখছেন আপনি, এক্সট্রা ভাবে ফলো করে রাখছেন কতজনকে? মনে করেন 500 জনকে। আপনার 2000 জন ছিল লাইক করা, 2000 পেজ ছিল লাইক করা, এরপরে ফলো করলেন এক্সট্রা ভাবে বা মানে স্পেশাল ভাবে আপনি 500 জন। এই 500 জনের ওয়াল যদি আপনার আসে, আপনি দেখে শেষ করতে পারবেন? আচ্ছা, কিন্তু আপনার কিন্তু সেটা আসছে না। এবার দেখেন কি হচ্ছে, তারপরে কি করলো, দিয়ে দিল যে হচ্ছে আপনার এর মধ্যে কোনগুলো আপনি উইলিংলি সার্চ করছেন। সাপোজ আপনি জানেন যে আপনার এই পেজগুলোর মধ্যে কয়েকটার নাম তো আপনার মনে আছেই, তাই না? আপনি হাজার হাজার পেজে আছেন, আপনার সামনে হচ্ছে কি পরীক্ষা? মনে করেন নিবন্ধন পরীক্ষা। আপনি নিবন্ধন রিলেটেড কিছু পেজে আছেন, আপনি কি করছেন, পরপর 2-3 দিন ওদের পোস্ট ভালো দেখছেন বলে আপনি হচ্ছে সার্চ দিয়ে দিয়ে ওদের নাম সার্চ দিয়ে দিয়ে 2-1 বার করে দেখে নিছেন পোস্টগুলো। অনেকগুলো পেজ ও আসতে দেরি হয়, আপনার ওই ওয়েট করেন না যে কখন ফেসবুক দিবে, আপনি ডাইরেক্ট মানে ওদের নাম সার্চ দিয়ে লাইক দেওয়া পেজটাতে যেয়ে ঘুরে আসলেন। তারপরের দিন থেকে দেখছেন যে হ্যাঁ আপনি অন্য কিছু দেয় আর না দেয় ওই জিনিসটা ঠিকই আপনাকে দিচ্ছে। বোঝা গেছে বিষয়টা? এরপরে ওই ট্রেন্ড শেষ, এরপরে চলে গেল কি, এরপরে চলে আসলো ওয়ার্ল্ড কাপ খেলা। আপনি ওয়ার্ল্ড কাপে একটা পেজে লাইক দেওয়া ছিল, আবার ওইটা ভিজিট করে কয়েকদিন দেখছেন, ফেসবুক দেখছে আপনার ইন্টারেস্ট চেঞ্জ হয়ে গেছে, তো আবার ওইটা আসছে। এই যে বাইসাইকেল যে চেঞ্জ গুলো আসতেছে, বোঝাতে পারলাম বিষয়টা? মানে আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস। আর একটা কথা যদি বলি, তাহলে যারা হয়তো জানেন না তারা খুবই অবাক হবেন। আপনি
ব্রাউজারে ফেসবুক লগইন, হ্যাঁ, আপনি কোনো একটা প্রোডাক্ট অনলাইনে সার্চ দিচ্ছেন, তাহলে কাজ হয়েছে। ওই সেম রিলেটেড প্রোডাক্টে যত অ্যাড আছে সব আপনার সামনে হাজির আপনার ওয়ালে। আপনি যদি মানে এটা প্র্যাকটিক্যাল দেখতে চান তো দেখেন। আমি সেদিন হচ্ছে একটা কি দেখলাম, আচ্ছা চেয়ার, একটা অফিস চেয়ার হচ্ছে সার্চ দিছি ওই যে রিগালের। এরপরে ফেসবুকের পেজে আমি এতদিন কোনোদিন আমার চেয়ারের কোনো ইয়ে পাই নাই। আপনারা চেয়ারের কোনো অ্যাড পাইছেন কিনা আমি জানি না, কোনোদিন দেখছেন ফেসবুকে? কারোর কোনো এক্সপিরিয়েন্স আছে? মানে হয়তো অনেক কিছু খেয়াল করা হয় না, কিন্তু মানে ভুল ভবিষ্যতে চোখে পড়ছে এমন কিছু মনে পড়ে ঘটনা? হয়তো পড়বে না। তো দেখেন আমারও কখনো এই যে এতদিন ধরে ব্যবহার করতেছি ঘটে নাই। আমি জাস্ট রিগালের মানে রিগাল চেয়ার অফিস চেয়ার বা হচ্ছে আপনার, বোঝেন নাই? সবাই কি শুনতে পাচ্ছেন আমাকে? স্যার রিগাল পাই না, বাট বেবি স্যার কালকে দেখলাম আম্মুর ফেসবুকে। আচ্ছা আচ্ছা, ওই তো তাহলে দেখেন কোনোভাবে ইন্টারেস্ট ওটা ওই মানে ছিল, যার কারণে ওটা কিন্তু ধরে ফেলছে। হ্যাঁ স্যার, আম্মু স্যার বাচ্চাদের পিক দেখতে খুব পছন্দ করে ফেসবুকে, তো ওইখানেই দেখলাম। আচ্ছা আচ্ছা, এই তো সেটাই আমি এটাই বলছি, আমার একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমি রিগালের বাংলাদেশের চেয়ারগুলো আমি সার্চ করছি, পরক্ষণে আমি পরের দিন থেকে এখন কন্টিনিউয়াসলি মাঝে মাঝে আমি দেখি যে ওই আপনার অ্যামাজনের চেয়ার চলে আসে আমার কাছে অ্যাডে। তো চিন্তা করেন। স্যার আমার সবসময় এডুকেশনাল গুলো আছে, যেমন ফিউচার লার্নের মানে বিভিন্ন ওয়েবসাইট আছে না বিদেশি, আচ্ছা আচ্ছা, ওগুলো আসে, অনলাইন ইউনিভার্সিটি এই ধরনের গুলো। আচ্ছা তাহলে দেখেন যে অ্যালগরিদমটা ওরা কতটা হাইলি এবং হচ্ছে কতটা মানে যুগ উপযোগী করে ফেলছে বিষয়টা, মানে অ্যাজ এ সেন্সর হিসাবে কাজ করছে বিষয়টা, লাইক আ সেন্স, যে তার মনে হচ্ছে যে একটা মানে এগুলোকে কিন্তু আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বলি আর কি, ঠিক আছে? ওই প্রক্রিয়াতে কিন্তু কাজগুলো সব ঘটতেছে। তো এটাকেই হচ্ছে মূলত বলা হচ্ছে কি এসরাঙ্ক। আলটিমেটলি কাজগুলো কে করতেছে? ফেসবুকের অ্যালগরিদম, যেটা কোনটার মাধ্যমে ক্যালকুলেশন হচ্ছে, ইজ র্যাঙ্ক এর মাধ্যমে ক্যালকুলেট হয়ে প্রত্যেকটা ইনফো ডাটা আমাদের কাছে এইভাবে কিন্তু আসতেছে বাই রোটেশনে। সো একটা পার্সনের ইন্টারেস্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে তার কাছে চেঞ্জ হয়ে আসতেছে। এখন এটা যদি না হতো তাহলে কি সমস্যা হতো দেখেন, তাহলে কোনো কোম্পানি কিন্তু ফেসবুককে চুজ করতো না তার অ্যাড দেওয়ার জন্য। বোঝাতে পারলাম? একবার তার প্রোফাইলে যা শো করতো ওটাই থাকতো, আর যদি চেঞ্জ না হতো। বোঝা গেছে বিষয়টা? আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? না কোনো রেসপন্স পাচ্ছি না। জি স্যার। আলটিমেটলি মোটামুটি মনে হয় আলোচনায় বেশিরভাগ পার্টটা কভার হয়ে গেছে যে আসলে এজ র্যাঙ্কটা কিভাবে কাজ করতেছে। হ্যাঁ, তো এখানে আমরা অ্যাডের ব্যাপারটা দেখলাম, তারপরে বিভিন্ন পোস্ট শেয়ারিং এর ব্যাপারটা দেখলাম, তারপরে এগুলো আমাদের কাছে আসার ব্যাপারটা দেখলাম। হ্যাঁ, এখন দেখেন যে কোন কোন অ্যাক্টিভিটিস এর কারণে পোস্টগুলো ভাইরাল হচ্ছে, একটু সেগুলো নিয়ে আলোচনা করি। আমরা এগুলো তো দেখলাম যে কিভাবে আমরা ওইগুলো পেলাম। এখন দেখেন স্পেসিফিক পোস্ট, আপনি একটা পোস্টকে ভাইরাল করতে চাচ্ছেন, সো এখানে কোন কোন জিনিসগুলো বেশি ভূমিকা রাখতেছে। আমি বিভিন্ন টিউটোরিয়াল থেকে একটা জিনিস উপর মানে দেখছি যে পেয়েছি, আমি যেটা শিওর না, অনেকে আলোচনা করছে যে ফেসবুকে যে বিভিন্ন রিয়াক্ট বাটন, তাই না, লাইক, ওয়াও, তারপরে হচ্ছে আপনার লাভ রিয়াক্ট, এরপরে আছে কেয়ার, খুব ভেরি রিসেন্ট অ্যাড হয়েছে, তারপরে অ্যাংরি, এগুলোর মধ্যে নাকি সব থেকে পাওয়ারফুল হচ্ছে লাইক। বুঝছেন? পাওয়ারফুল বলতে জিনিসটা আরেকটু যেগুলো ভালো হবে, মানে এইটাকে ফেসবুক বেশি প্রাধান্য দেয় যে এটা পিপল বেশি হচ্ছে এটা ফেভার করছে বা এই জিনিসটাকে চাচ্ছে, এরকম একটা কিছু মনে করে আর কি এই রিঅ্যাক্টের মাধ্যমে। এটা কিন্তু বাই ডিফল্ট আছে, সেই কারণে আমরা যদি অন্যগুলো রিঅ্যাক্ট দিতে যাই আমাদের একটু ইয়া করতে হয়। হ্যাঁ, এটা ডিরেক্টলি দেওয়া যায়। তবে আমি এই বিষয়গুলো আর্গুমেন্টেও যাব না, আমি শিওর কিছু বলতেও চাচ্ছি না, কারণ
এটা আসলে আমি শিওর না যে এই বিষয়টা কি আসলে, কিন্তু আমি অনেকের কাছে শেয়ারে আমি দেখলাম যে ওরা এই কথাটা বলতেছে, কিন্তু আমার কাছে এই বিষয়টা আমি ক্লিয়ার না, বা আমি এই বিষয়ে এখন কোনো কথা বলতে চাচ্ছি না। আমি এটা জাস্ট হয় আপনাদের, স্যার, হ্যাঁ আমি এটা আমরা আপনাকে জাস্ট একটা জানাই নিউজ রাখলাম। দেখলাম, হ্যাঁ ভালো লাগলো, পরে যাচ্ছি একটা লাইক দিয়ে যাই, এরকম দেওয়া যায়, কারণ আচ্ছা ভিতরে ঢুকতে হচ্ছে না। আচ্ছা আচ্ছা। সো আচ্ছা, এটা হলো একটা ব্যাপার। আর আপনার আর একটা পোস্টে ফেসবুক বেশি গুরুত্ব দেয়। কোন পোস্টটা? একটা পোস্টে আপনি লাইক করে যখন আপনার সেম অ্যাকাউন্ট দিয়ে আবার কমেন্ট করেন, ফেসবুক মনে করে এই পোস্টটা আপনার কাছে খুব ভ্যালুয়েবল। বুঝছেন? আপনি শুধু লাইক দিলেন না, দিয়ে আবার সাথে সাথে কি করছেন? কমেন্টস করছেন। এখন যদি কন্টিনিউয়াসলি কমেন্টস করেন, সো এটা আপনার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ। বুঝছেন? মানে ফেসবুকের মাপকাঠিটা আমি বোঝাচ্ছি, ওদের র্যাঙ্ক করা বা হচ্ছে ওদের ইন্টারনাল যে ব্যাপারটা। তো আরেকটা ব্যাপার আলোচনায় এসছে আমি দেখলাম, সেটা হচ্ছে মানে কেউ যদি লাইক কমেন্ট এগুলো করে বা পাশাপাশি যদি শেয়ার করে, দেখেন শেয়ার করতে গেলে তাকে বেশ কিন্তু টাইম ওয়েস্ট করতে হচ্ছে, বা একজন একটা জিনিস শেয়ার করছে, দ্যাট মিনস সে কিন্তু তার রিপ্রেজেন্টেটিভ। সাপোজ আমি আপনাকে এক্সাম্পলটা দিই, মনে করেন আপনি একটা কোম্পানিতে জব করতেছেন, ভালো পজিশনে আছেন, আপনাদের কোম্পানিতে নতুন একটা এমপ্লয়ি নিয়োগ হবে। সো আপনি আপনার একটা ফ্রেন্ডকে রেফার করলেন, সো আপনি বা একজনকে রেফার করবেন, সো আপনি কি অপরিচিত কাউকে রেফার করবেন? বা হচ্ছে আপনি যাকে চেনেন না বা যার সম্পর্কে কিছুই জানেন না, কারণ একটা কোম্পানিতে আপনার রেপুটেশন আছে। আপনি দেখা যাচ্ছে এমন একজনকে রেফার করলেন যে তার 10-15 দিন পর জব করতে করতে কোম্পানির কোনো কনফিডেন্সিয়াল জিনিস নিয়ে মানে চলে গেল, তখন আপনাকে ধরবে না সবাই? বা এই রেসপন্সিবিলিটিস আপনার কাছে চলে আসবে না? আপনি ওখানে ছোট হয়ে যাবেন না? সো ফেসবুক হচ্ছে গুরুত্ব দেয় কোনটাকে? শেয়ারকে। কেন গুরুত্ব দেয়? কারণ আপনি একটা কোনো পোস্ট যদি শেয়ার করেন, দ্যাট মিনস আপনি সেই পোস্টটা সার্টিফাইড হিসেবে আছেন। এটা 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, আপনি তার সাথে কোনোভাবে একমত বা আপনি চাচ্ছেন এটা সবাই জানুক, দ্যাট মিনস আপনি ওই পোস্টকারী বা ওই পোস্টের পক্ষে অবস্থান করছেন। মানে এর থেকে স্ট্রং এভিডেন্স ফেসবুকের কাছে আর কিছু হতে পারে না। তার মানে ওই পোস্টটা ইংগেজ হওয়া বা ওই পোস্টটা হচ্ছে র্যাঙ্ক হওয়ার আর কোনো বাধা নাই। তার মানে যে পোস্ট যত বেশি শেয়ার হবে সেই পোস্ট ভাইরাল হওয়ার আর কোনো কি থাকে না, বাধা থাকে না। আর কেন থাকে না, মাপকাঠিটা আমি বোঝাতে পারছি আপনাদের? একটা লাইক কমেন্ট হওয়া পোস্টের থেকেও একটা শেয়ার হওয়া পোস্ট কেন ভাইরাল হয় বোঝাতে পারলাম? বিকজ একটা লাইক বা একটা কমেন্ট হওয়া পোস্ট, ধরে নিলাম যে 1000 বা 2000 বার কমেন্ট লাইক হয়েছে, আর একটা পোস্ট 1000 বা 2000 বার শেয়ার হয়েছে, দ্যাট মিনস পার বেশি কার শেয়ার হয়েছে যেটা সেটা, কারণ ওই 1000 বা 2000 পিপল ওটাকে কি করছে? সার্টিফাইড করছে। আবার যাদেরকে শেয়ার করছে ওরাও অনেকগুলা পিপল এখানে অ্যাড হয়েছে যারা দেখতেছে, কমেন্ট করতেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে হ্যাঁ, গুড, একটা খুব ভালো কথা বলছেন। তাহলে দেখেন যে ফ্যাক্টর গুলো কিভাবে কাজ করছে। তো আমরা এটা অনেকেই জানছি, বাট ব্যাপারগুলো আমাদের সামনে একবার হলেও আসা উচিত। একবার হলেও মাথায় থাকলে কি হবে, জিনিসগুলো আমাদের বেসিক নলেজ। আপনি একটা ইন্টারভিউ যেতে পারেন, আপনি একটা ফিজিক্যাল ইন্টারভিউ যেতে পারেন। আমাদের দেশে কিন্তু ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটার অ্যাভেলেবেল জব হচ্ছে, ফিজিক্যাল জব। সো আপনাকে কিছু জ্ঞান গর্ভ কথাবার্তা কিন্তু ওখানে ডেলিভার করতে হবে। আপনি এগুলো জানেন, বাট আপনি কখনো কিন্তু কারোর কাছ থেকে শোনেন নাই, বা আপনার মাথায় ভাই কাজ করে নাই, আপনি কিন্তু জানেন, আপনি সেভাবে কাজও করেন, বাট এগুলো আপনি ওইভাবে নিজে থেকে চিন্তা করেন না, বা বলার কথা ওইভাবে চিন্তা করেন নাই। সো তখন কি হবে, আপনি একজনকে যখন বলতে যাবেন সেই ক্ষেত্রে আপনার কি হবে, আপনার কিছু জড়তা কাজ করবে, আপনার কিছু লিমিটেশন থাকবে কথাবার্তায়, কিন্তু আপনি ইন্টারনালি জানেন। বাট আপনি যদি কাউকে না বোঝান যে আপনি জানেন, সো আপনার কোনো বেনিফিট আছে এখানে? তারা তাদের বেনিফিট খোঁজার জন্য চাবে হাইলি অ্যাপ্রিসিয়েট, হাইলি মানে নন পারসনকে হচ্ছে রিক্রুট করতে। সো আপনি যখন আপনার কথা, আপনার কাজে, আপনার অ্যাক্টিভিটিসে, আপনার বচনভঙ্গিতে আপনি যখন খুব সুন্দরভাবে কথাগুলো উপস্থাপন করবেন, দেন দে উইল ইমপ্রেস উইথ ইউ, তখন কিন্তু তারা আপনাকে সিলেক্ট করবে। আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, ওরা যে আমাদের ব্রাউজিং হিস্ট্রিটা নিয়ে যে অ্যালগরিদম করে, ওইটা আমাদের প্রাইভেসি ক্ষুণ্ণ হচ্ছে না? কোনটা নিয়ে? ওই যে কোনো কিছু একটা সার্চ করলে ওইটাকে যে অ্যাড হিসেবে দেখায় বা ওই জিনিসগুলো প্রেফার করে ব্রাউজিং আচ্ছা, হিস্ট্রিতে আমরা যেটা এটা প্রাইভেসি ক্ষুণ্ণ হচ্ছে যদি আমি বলি,
যদি আপনি প্রাইভেসি ক্ষুণ্ণের কথা চিন্তা করেন, সো ইউ হ্যাভ টু লগ আউট ফর সার্টেন টাইম। আপনি আপনার অ্যাকাউন্টে থেকেই তো কাজটা করছেন, সো আপনি তো পাবলিকেই আছেন এখন, তাই না? মনে করেন আপনি ঘরের মানে বাইরে বের হয়েছেন, হয়ে একটা কথা বলছেন সবাইকে, বা ফোনে কথা বলতেছেন জোরে জোরে, সবাই শুনবে না? আপনি যদি আপনার যদি প্রয়োজন হয় আপনি কনফিডেন্সিয়ালি কাজ করবেন, দেন ইউ হ্যাভ টু গো টু ইয়োর হোম, ইয়োর রুম। আপনার রুমে থাকতে হবে, রুমে থেকে দরজা লক করে আপনার ফোনে কথা বলতে হবে, আদারওয়াইজ তো অন্যজন শুনবেই। আমরা ব্যাপারটা অনলাইন বা ভার্চুয়াল প্ল্যাটফর্ম বলে অনেকে কি করি, নেগলেক্ট করি, অনেকে গুরুত্ব দেই না। সো এগুলো তো আমাদের মানে অসাবধানতা। বোঝাতে পারলাম বিষয়টা? জি স্যার। ওকে, আসলে আসলে কিন্তু বেসিক টার্মগুলো খুবই। স্যার ফেসবুক ফ্যাক্ট চেকটা কিভাবে কাজ করে? কোনটা ফ্যাক্ট চেক? ফেসবুকের যে নতুন একটা জিনিস বের করলো ফ্যাক্ট চেক, ওটা আমরা যে গুজব টুজব ছড়ায় না, হ্যাঁ হ্যাঁ গুজব ছড়ায় না, ওগুলোকে রোধ করার জন্য এক ও আচ্ছা, ধরনের ফ্যাক্ট চেকিং। আচ্ছা আচ্ছা, ওটা আমাকে দেখতে হবে, আমি তো এখনো ওইভাবে দেখি নাই। ওটা নিয়ে কিছু বলতে গেলে তো আমাকে দেখে বলতে হবে। ঠিক আছে, জানাবো তাহলে নেক্সট টাইমে। ফেসবুক অথরিটি না, ওটা একটা পেজ, ওটা ওরা জাস্ট অপারেট করে আর কি, আচ্ছা নিজেরাই ফোন দিয়ে ওখান থেকে নিউজ নিয়ে নিজেরাই নিউজ কালেক্ট করে দেন, ওটা পাবলিশ করে। আচ্ছা দেখি, ফেক চেক মানে তো? এটা ফ্যাক্ট চেক। ফ্যাক্ট, আচ্ছা আচ্ছা, ফ্যাক্ট চেক। চেক ফেসবুক লেখেন স্যার। ও সরি, ফ্যাক্ট চেক না, এটা তো আসলে বিডি। 3 নাম্বারটা দেখতে পারেন, 3 নাম্বার লাইনটা, এটা না? এটা ফেসবুক থেকে লাগে। আচ্ছা হ্যাঁ, এটা ফেসবুক থেকে, রাইট। আমি তো এটা ভুলে চলে গেছি ওই পেজটা। দেখেন, এটা এদের তো আপনার একটা লিগ্যাল ব্যাপার, যেটা ওরা কি করতেছে, যা বুঝলাম যে ওরা একটা যখন কোনো একটা ক্লেম করবে কেউ কোনো বিষয়ে, সেটা হচ্ছে ওরা তদন্ত করবে, ওরা হচ্ছে এটা চেক করবে, করে তাদের মতো ওরা বিভিন্ন অ্যালগোরিদম নিয়ে হচ্ছে ইনফরমেশন গুলো নিয়ে কাজ করবে। ঠিক আছে, এটা তো জাস্ট একটা লিগ্যাল একটা ইস্যু। আপনার যে কোনো সাইট যদি থাকে সেক্ষেত্রে আপনার লিগ্যাল একটা টিম থাকা লাগে। হ্যাঁ, যেমন অ্যামাজনের আছে, যে আপনার ঝামেলা হয়ে গেল শিপিং বা এগুলোর ব্যাপারে, এগুলো তো স্যার এটা বাংলাদেশে আগে ছিল না, কিছুদিন আগে একটা দেখলাম যে মানে বাংলাদেশে নতুন ভাবে সেটা চালু করছে। আচ্ছা আচ্ছা, মানে একটা টিম গঠন করলো এটার। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু গুজবটা একটু বেড়ে যাচ্ছে সেই কারণে। বুঝতে পারছি। সেদিন তো দেখলাম যে দেখেন আপনার সাউন্ডটা একটু বাড়িয়ে নিয়ে ট্রাই করে দেখেন। আর হচ্ছে ওই সেদিন তো দেখলাম যে বাংলাদেশ থেকেই সার্ভার ক্রাইম রিলেটেড বা এই ব্যাপারগুলো তুলে দিতে চাচ্ছে। কোনো এই ব্যাপার কোনো আইন থাকতেছে না বা এরকম সামথিং, আমি শিওর না, এরকম হালকা একটু চোখে আসলো। আমি অত চলে যাচ্ছে অথেন্টিক সোর্স কিনা আমি জানি না, যে এই কি সাইবার চলে রিলেটেড যাচ্ছে আপনার এই অনলাইনের যে বিভিন্ন কি বলে বিচার, অনলাইনের বিভিন্ন অপরাধের যে ব্যাপারগুলো আছে না, সাইবার ক্রাইম স্যার, ওটা বন্ধ করে যাবে? সাইবার ক্রাইম না ঠিক মেবি, আচ্ছা আমি ওটা শিওর না, আমি একটু চোখের পলকে দেখছি, আমি এখন তাহলে বলতে চাচ্ছি না যেহেতু শিওর না। তো নেট তখন অনেক কষ্ট হয়ে যাবে তখন তাহলে। হ্যাঁ হ্যাঁ, তো স্যার ডিজিটাল নিরাপত্তা আইন যেটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ডিজিটাল নিরাপত্তা আইন, আচ্ছা আচ্ছা, কোনটা যেন আমি একটা দেখলাম। ঠিক আছে, আমি একটু ফোনে কথা বলি না, একটা ফোন আসতেছে।
হ্যাঁ, তাহলে এই ব্যাপারটা যে ডিজিটাল নিরাপত্তা রাইট এরকমই একটা কিছু দেখছিলাম, তবে শিওর না, এগুলো নিয়ে আসলে কথা বলাও ঠিক না, শিওর জিনিস যেগুলো না। তো যাই হোক, তো যেটাতে আমরা ছিলাম যে দেখেন ফেসবুকের আসলে অ্যালগরিদম গুলো এরকম, গুগলের ক্ষেত্রেও তাই, যে আমরা যারা এসইও নিয়ে কাজ করছি বা যারা করতেছে ওরা কিন্তু এরকম যে ওই বিভিন্ন কিছু রিসার্চ করে বিভিন্ন মত থাকে অমত থাকে, এক একজনের কাছে এক এক স্ট্র্যাটেজি ভালো, ঠিক আছে, এরকম ভাবে কিন্তু তারা কাজ করে ওভারঅল। সো এর থেকে আমাদের আর কি সিলেক্ট করে একটা মেথড নিতে হবে এবং নিজের যুক্তির কাছে দাঁড় করাতে হবে যে এটা এই জন্য ভালো হতে পারে বলে আমরা ওইভাবে কাজ করি। বোঝা গেছে বিষয়টা? সবাই শুনতেছি? আচ্ছা, তো এখন দেখেন এগুলো তো সব কভার হলো এর মধ্যেই। তো কন্টেন্ট স্ট্র্যাটেজি অ্যান্ড কন্টেন্ট ক্যালেন্ডার, এটা কিন্তু ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট টার্ম। যে আপনি আসলে এই ফেসবুক অ্যালগরিদমে র্যাঙ্ক করতে গেলে আপনার প্রথমে কি লাগবে বলেন তো? হ্যাঁ, কি লাগবে? আচ্ছা, আজকে আপনাদের অনেকেরই দেখছি যে নেটে প্রবলেম হচ্ছে নাকি? আমি কথা তো ক্লিয়ার বুঝতেছি না। আমরাও বেজে বেজে আসতেছে এখানে কথা। আমারও একই সমস্যা। আপনার কথাটাই স্যার বেজে বেজে আসতেছে স্যার। তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে তো আমারই প্রবলেম হচ্ছে। আচ্ছা আচ্ছা, এখন বোঝা যাচ্ছে? জি স্যার, এখন বোঝা যাচ্ছে। আচ্ছা, এমনি যা আলোচনা করছি মোটামুটি বোঝা গেছে তো, নাকি বোঝা যায়নি? আবার বোঝা গেছে স্যার। নেটের হ্যাঁ প্রবলেম স্যার, মাঝে মাঝে অনেক কম হয়ে গেছিল। ও, সবার কি এমন হয়েছে নাকি? না আমার স্যার, সাথে আমার তো ঠিক আছে স্যার, আমার এখানে স্যার আমারটাও ঠিক আছে। তাহলে তো একটু বিচ্ছিন্ন ব্যাপার হয়ে গেল স্যার। এটা হালিমাপুর সমস্যা, হালিমাপুর নেটের সমস্যা। আচ্ছা, যাই হোক, ব্যাপারটা হচ্ছে নিগারাপুর নেটের সমস্যা, নিগারাপুর সিম। আমার কথা একজন যদি ক্লিয়ার বোঝে তাহলে তো আমার প্রুভ হয় যে আমার নেটে তাহলে প্রবলেম নাই। জি স্যার, আপনারটা তো আমি স্পষ্ট শুনছি এতক্ষণ ধরে। না না, তারপরেও আপ ডাউন হয় অনেক সময় নেট, ঠিক আছে, তাহলে ওটা ব্যাপার না, আমরা সবাই বুঝছি তো, এটাই হচ্ছে বিষয়। আর দেখেন, এখন বলেন যে আমার এই যে র্যাঙ্ক গুলো যে করতে চাচ্ছি বা করব, এর জন্য আর প্রথমে কি লাগবে বলেন? একটা চিলি কোশ্চেন, বলেন। হ্যালো স্যার, প্রশ্নটা আবার বলুন তো একটু কাইন্ডলি। যে আমার হচ্ছে স্যার একটা আওয়াজ হচ্ছে, সেটা কিসের? জি, আমার মনে হয় কারো একটা কেউ ডেস্কটপে ইউজ করতেছে, ওইটা বারবার ইয়ে হচ্ছে, আপনি চাইলে মিউট করে রাখতে পারেন। এই যে এখন মনে হয় থেমে গেছে, ওকে ফাইন। জি স্যার, এখন থেমে গেছে। সো আমি এখন বলি যে কোশ্চেনটা ছিল যে আমরা এতক্ষণ অনেক কিছু আলোচনা করলাম, কেন যে ফেসবুকে র্যাঙ্ক করবে, তাই না, বা এজ র্যাঙ্কে আমাদের পোস্টটা থাকবে। সো আমাদের প্রথমে কি থাকা লাগবে? আমাদের কাছে একটা তো কন্টেন্ট থাকা লাগবে, রাইট? জি স্যার। ওকে, এখন ও আচ্ছা, আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি র্যাঙ্কের ফ্যাক্টর, সেটা হচ্ছে আমাদের দেখি যে আমরা বিভিন্ন পেজ দিনের পর দিন কোনো কিছু পোস্ট করছে না, হঠাৎ হঠাৎ একদিন করে পোস্ট করে। এটা কি ওই পেজের জন্য ভালো নাকি খারাপ? পেজে কন্টিনিউ করাটা ভালো। আর কেউ দেখি যে 2 ঘন্টা 1 ঘন্টা 3 ঘন্টা পর যাচ্ছে পোস্ট। তো এই দুইটার মধ্যে কম্পারেটিভলি আপনারা একটু অ্যানালাইজ করেন। তো কোশ্চেনটা একটু বললে ভালো হবে। আমরা খেয়াল করি যে আমাদের নিজের পেজ অথবা যেসব পেজ লাইক দিয়ে রাখছি সেগুলো মধ্যে কোনো কোনো পেজ কি করে, লং টাইম ধরে হচ্ছে আপনার কোনো কিছু কন্টেন্ট পোস্ট করে না, 1 দিন 2 দিন চলে যাচ্ছে, 3 দিন চলে যাচ্ছে, 1 সপ্তাহ হয়ে যাচ্ছে। তো এটা একটা ব্যাপার। আবার কোনো কোনো পেজ দেখি যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর পর পোস্ট দিয়ে যাচ্ছে। তো এই দুটার মধ্যে একটু কম্পারেটিভলি আপনারা একটু গঠনমূলক আলোচনা করেন দেখি। দুই নাম্বারটা ভালো মনে হচ্ছে। যেটাতে বারবার পোস্ট করা হচ্ছে সেটাই ভালো, কারণ হচ্ছে এতে এঙ্গেজমেন্টটা বাড়বে আর মানুষের মাঝে বারবার ওই পেজটা সম্পর্কে একটা ধারণা থাকবে, বারবার তাদের চোখে সেটা পড়বে। এতে করে
লাইকটা একটু বাড়বে সেটাতে। ওকে, আর বাকিরা কি মনে করেন? রেগুলার পোস্ট করলে অডিয়েন্স বাড়ে। স্যার আমার মতে স্যার একদম না করাটা ঠিক না, বা পোস্ট কম করলে মেম্বারটা ধীরে ধীরে কমে যায়। আর প্রতি ঘন্টা স্যার করলে ওটাও স্যার মেম্বাররা অনেক সময় বিরক্ত হয়। সেক্ষেত্রে স্যার প্রতি ঘন্টা না করে রেগুলার বেসিসে একটা পোস্ট করা যেতে পারে, ওটা ভালো মনে হচ্ছে। পেজের রিচটা কমে যায় আর কি সম্ভবত এগুলো। এই যে এটাই হচ্ছে কথা, যে এটার জন্যই মার্কেটার প্রয়োজন, বুঝছেন? না হলে তো ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ হ্যাঁ, আমরা তো কমন সেন্সে চিন্তা করতে পারি যে যে আমার পোস্ট করছি না একেবারে, অনেকদিন পরে আছে, দিস ইজ মানে ডেফিনেটলি এটা একটা খারাপ দিক, আমরা চিন্তা করব জেনারেল ভাবে। আবার আমি রেগুলার পোস্ট করছি, খুব ফাস্ট পোস্ট করছি, হ্যাঁ আমার ইয়ারা সবাই অ্যাক্টিভ জানতে পারছে, দেখতে পাচ্ছে, এটা তো স্বাভাবিকভাবে আমাদের কাছে একটা ভালো দিক, তাই না? দেখেন আমরা এখন যদি মার্কেটিং পার্সপেক্টিভে যদি একটু চিন্তা করি যে আসলে কি ব্যাপারটা, যে মার্কেটাররা যারা হচ্ছে সাকসেসফুল মার্কেটার বা হচ্ছে যারা প্রফেশনাল মার্কেটার, তারা কি চিন্তা করছে? তারা চিন্তা করছে যে আসলে আমাদের দরকার হচ্ছে আমরা যে পোস্টটা দেব সেগুলো আমাদের অডিয়েন্স যেন দেখে, এটা হচ্ছে প্রথম কথা। আমি পোস্ট দিয়ে গেলাম, কেউ দেখছে না, এটা আমাদের উদ্দেশ্য কিন্তু ব্যাহত হচ্ছে। তারপরে আবার আমার অডিয়েন্সকে আমার কিছু পোস্ট দেওয়ার মতো নেই বলে যে আবার কিছু দেব না, অডিয়েন্স না খেয়ে এতদিন বসে থাকবে, এটাও তো সম্ভব না। বোঝা গেল ব্যাপারটা? সো তারা কি করে, তারা কিছু টেকনিক্যাল নলেজ এখানে অ্যাপ্লাই করে। কি করে তারা? এই যে ফেসবুকের যে ইনসাইডার আমরা দেখবো, ইনসাইডস যে অপশনের মাধ্যমে, ওটা কিন্তু একটা সেই ট্র্যাকিং একটা প্ল্যাটফর্ম, যেটা দিয়ে আমরা কি করতে পারি, আমরা দেখতে পারি আপনার এই পেজে, সাপোজ ধরে নিলাম যে একটা পেজে আপনার লাইক আছে 1500, সো আপনাকে একটা স্ট্যাটিস্টিক দেখাবে ইনসাইডার, যে ওটা আমরা দেখবো প্র্যাকটিক্যালি, এখন জাস্ট মুখে বলতেছি, যে ও দেখাবে যে আসলে কি বারে কোন টাইমে আপনার ওই যারা অডিয়েন্স তারা হচ্ছে বেশি অনলাইনে থাকে, এটা দেখতে পারবেন। সাপোজ স্ট্যাটিস্টিকটা এমন হবে যে আপনার ইলেকট্রিসিটি গেছে, হ্যাঁ লাঞ্চ টাইমটা বেটার, ঠিক আছে। সো লাঞ্চ টাইমে এসে তো সে বেশিক্ষণ থাকতে পারবে না, একটা সার্টেন টাইম থেকে আবার চলে যাচ্ছে। আবার বিভিন্ন অফিস ভেদে লাঞ্চে কিন্তু সবাই এট টাইমে যেতে পারছে না, আপনার কর্পোরেট লেভেল গুলো অনেকে চাইলেও একটু দেরিতে লাঞ্চ করতে হচ্ছে, কিছু করার নাই। আবার হচ্ছে কোনোটাই সো আপনি তো বুঝছেন না যে আপনার ক্লায়েন্টরা কি, কিন্তু আপনি ট্রেন্ডটা দেখছেন, আপনার এক সপ্তাহ ট্রেন্ড দেখলেন যে কয়টার সময় থেকে কয়টার সময় কতজন করে অ্যাক্টিভ থাকে, আপনার দেখার বিষয় এইটা, আর কিছু না। বুঝতে পারলাম? এটা একটু প্র্যাকটিক্যাল দেখে দিলে ভালো হয়। অবশ্যই দেখাবো, ওই যে ইনসাইডের ক্লাস আছে আমাদের 16তম না কত নাম্বার ক্লাসে, তখন এটা দেখাবো। আমি তো এখন জাস্ট স্ট্র্যাটেজি নিয়ে ধারণা দেওয়া, এটা এই ক্লাসটা হচ্ছে কি আপনার ওভারঅল একটা ধারণা ক্রিয়েট করা, ঠিক আছে? ওই সময় দেখাবো। আর এখন এই ইলেকট্রিসিটিটাও গেল, আদারওয়াইজ আমি একটু চেষ্টা করতাম, ঠিক আছে? ওকে, এখন না আমি যেটা বললাম আপনারা বোঝা যাচ্ছে তো আমার কথাগুলো? জি স্যার। আমরা আজকে আসলে ইনসাইডের ব্যাপারটা দেখবো না, কারণ হচ্ছে আমরা আজকে দেখবো কন্টেন্ট প্ল্যানিংটা, ঠিক আছে? আজকে আমাদের পার্টটা হচ্ছে কন্টেন্ট প্ল্যানিং, আর হচ্ছে ইয়াটা আমরা কেন কন্টেন্ট প্ল্যানিং মানে কন্টেন্ট প্ল্যানিং করব কিসের মাধ্যমে সেটা নিয়ে আলোচনা করলাম, যে ইনসাইডের মাধ্যমে। ইনসাইড কিভাবে কাজ করে সেটা আমাদের শিডিউল ক্লাস আছে, সেই সময় দেখবো আমরা। বোঝা যাচ্ছে? কোনো কিছুই আমি বাকি রাখবো না ইনশাল্লাহ, আমি যতটুকু জানি বা আপনাদের শিডিউলে যা আছে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে সবগুলো ডেলিভার করার। আচ্ছা, এরপরে আমি একটু দেখে নেই। সো আমরা প্রথমে এরকম বিভিন্ন প্রিভিয়াস এক সপ্তাহ বা এক মাসের ডেটা দেখে আমরা একটা ডিসাইড করলাম যে হ্যাঁ আমাদের অডিয়েন্সরা এই সময় বেশি থাকে, এই সময় কম থাকে। তো ওভারঅল করে আমরা যদি 5টা করে দিনে পোস্ট করতে চাই, তাহলে 5টা মেন পয়েন্ট আমাকে বেছে নিতে হবে, তাই না? তারপরে আবার অডিয়েন্সের থাকার উপর ভিত্তি করে আমাকে টাইম জোন নির্ধারণ করতে হবে।
আমার ইলেকট্রিসিটি আসছে, আমি একটু টাইম নিচ্ছি অ্যাড হওয়ার জন্য আবার। আমার স্ক্রিনটা তো দেখতে পাচ্ছেন তাই না? আচ্ছা, আমি এই আর্টিকেল প্ল্যানটার ব্যাপারে আমি একটু বলি যে সাপোজ আপনাদের জন্য তো একটা তো মানে খুঁজে রাখছি আমি। এই যে আপনাদের রিলেভেন্ট 3টা টপিক আমি এখানে রেডি রাখছি, টিউটোরিয়াল প্লাস হচ্ছে একটা টেমপ্লেট শিট যেখানে আপনি আর্টিকেল প্ল্যান করতে পারেন। হ্যাঁ, দেখেন এজ র্যাঙ্কের উপর আমি তো আলোচনা করলাম, আরো ডিটেলস আপনারা এখান থেকে একটু দেখবেন। তারপরে হচ্ছে আপনার ক্রিয়েট কন্টেন্ট ক্যালেন্ডার আর ক্রিয়েট কন্টেন্ট ক্যালেন্ডার টেমপ্লেট। ক্রিয়েট কন্টেন্ট ক্যালেন্ডার সম্পর্কে আমি বললাম। তারপর এই যে ব্লগ পোস্ট, মানে একটা ব্লগ সাইটে যে আপনারা কিন্তু দেখতে পারবেন যে হাউ টু ক্রিয়েট এ সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্যালেন্ডার টিপস এন্ড টেমপ্লেটস। সো এখান থেকে আবার টেমপ্লেটের লিংকটা আমি আবার এখানে দিয়ে দিয়েছি, দেখেন গুগল শিটে। এই যে প্রথম পেজটা আছে দেখছেন না? সবাই দেখছেন? স্ক্রিন শেয়ারটা দেখেন, আপনি পরবর্তীতে ওখানে যেয়ে দেখতে পারবেন ক্লিক করে। এখন জাস্ট স্ক্রিন শেয়ারটা দেখেন, সবাই দেখা যায়? জি স্যার। বাকিরা? জি স্যার। জি স্যার, দেখা যায়। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। জয়নাল ভাই দেখা যায় কিনা একটু বলেন না, স্যার জিজ্ঞেস করছে তো। জয়নাল ভাই কি আজকে কথা বলবেন না? না স্যার, উনি মনে হয় আজকে রোজা রাখছে, মেবি মনে হচ্ছে। ও আচ্ছা, শক্তি পাচ্ছে না কথা বলতে। রোজা রাখি নাই। হ্যাঁ, আছেন নাকি আপনি? আরে বাবা রে বাবা রে। আচ্ছা জয়নাল ভাই, তাহলে ওয়েলকাম। ফার্স্ট কথা বললেন আজকে নাকি? ওনা মুক্ত আছে কথা বলছে স্যার, মিস্টেক হয়তো এর জন্য। আজকে ক্লাসে প্রথম কথা নাকি এটা জয়নাল ভাই? জয়নাল ভাই ভালো আছেন? আরে জয়নাল ভাই আমার সাথে রাগ করছে, আমি তো নিজেই বুঝতেছি না স্যার আমি কি করছি। উনি আমার রিপ্লাই দিচ্ছেন না, উনি কতগুলো মেসেজ দিচ্ছেন ওনাকে আমি। আচ্ছা সমস্যা নেই, এটা ঠিক হয়ে যাবে। তাহলে আমরা আমি টপিকে তো আসি। নিজেই বুঝলাম না যে আমি করছি এটা কি। সেটাই তো প্রশ্ন করছি কি স্যার, উনি রিপ্লাই দিচ্ছেন না টোটালি। আচ্ছা জনাল সমস্যা ভাই নেই, অসুবিধা নাই, রাগ করলে শাক খাইবেন। সমস্যা নাই। গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করছি। আচ্ছা আমরা আবার কথা বলবো পরে, ঠিক আছে? একটু আলোচনায় আসি সেটাতে। আচ্ছা আমার রেকর্ডারটা তো অন আছে, ঠিক আছে। দেখেন এই পেজটাতে যে ট্র্যাকিং শিট থেকে আপনারা যখন কন্টেন্ট ক্যালেন্ডার টেমপ্লেটে যাবেন, যে কিন্তু এই পেজটা পাবেন। এই পেজটাতে আপনি কোনো এডিট করতে পারবেন না, ফাইলে এসে আপনাকে ডাউনলোড করে এই এক্সেল ফাইলটা নিয়ে নিতে হবে। নিয়ে দেখবেন প্রথম পেজটা হচ্ছে জাস্ট একটা ইনস্ট্রাকশন, দেখছেন? এটা কিন্তু কোনো কাজ না, আপনি এই পেজটাতে যে কাজ করতে হবে, এটা কিন্তু আপনি এডিট করতে পারবেন না, এটা ডাউনলোড করে নিতে হবে। সো দেখেন এখানে কি করতেছে যে ডেট ওয়াইজ, দেখি আমার ট্রেনার গ্রুপ থেকে। ওকে আচ্ছা স্যার এরকম সুন্দর থেকে একটা ছবি আমাদেরকে দিয়ে দিতেন, ফেসবুক থেকে আপলোড দিতেন। কোনটা? ওই যে স্ক্রিনশট নেয় না আমাদের সবার একটা করে। হ্যাঁ আমার এটা তো আছে, আমার কাছে আছে, লাগবে আপনাদের?
উনি বলতেছে উনি আপলোড দিতে ফেসবুক থেকে, আমাদের সবাইকে ট্যাগ করে দিত। ও আচ্ছা কারণ দিয়ে স্যার কারণ অন্যান্য ব্যাচেরও করতেছে তো, ওই জন্য ওনার দেখছে উনি। ও আচ্ছা আমি দিয়ে দেব তাহলে, আপনাদের গ্রুপে একটা পোস্ট দিয়ে দেবো এই পিকচার, ওখান থেকে নিয়ে নিন তাহলে। সবাই সুন্দর করে পাসপোর্ট সাইজের ছবি নিয়ে বসায় বসিয়ে দিও, তাহলে হবে। যেদিনের অ্যাটেন্ডেন্স সব থেকে বেশি ওই রকম একটা দিয়ে দেবো। স্যার এখনো দেখলাম স্যার এখনো নিয়োগ নিচ্ছে স্যার, এখনো কি স্যার কোর্স শুরু করবে নাকি আরো কতগুলা? হ্যাঁ হ্যাঁ এগুলা তো চলতেছেই। দেখি যে স্যার আমরা অলওয়েজই স্যার বেশি থাকি স্যার ক্লাসে অ্যাটেন্ডেন্স। ভেরি গুড। আর শোনেন আপনাদের এই যে এরকম বিভিন্ন প্রজেক্ট কিন্তু চলতেই থাকবে, সো আপনারা যদি আরেকটা অপরচুনিটি বলি, যে যদি ভালোভাবে এগুলো কন্টিনিউ করেন, হ্যাঁ যদি আপনার মার্কেট প্লেসে ভালোভাবে কাজ করতে পারেন, সো জাস্ট মার্কেট প্লেসের প্রোফাইল দেখাই দিলেই কিন্তু এরকম ট্রেনার হিসেবে নিয়োগ পেয়ে যাবেন। মার্কেট নামই নয় স্যার, মার্কেট প্লেস কি দেখাবো? না সেটাই বলছি যে এই বছরটা কাজে লাগান, সামনের বছরের প্রজেক্টে টার্গেট করেন যে হচ্ছে চলে আসবেন। ইনশাআল্লাহ স্যার দোয়া করবেন। 10 বছর পর করব, সমস্যা নেই স্যার, না পারলে আপনার রেফারেন্স দিয়ে দিব, স্যার বলছে আমাদেরকে দেওয়ার জন্য কাজ। স্যার এটা করতেছেনটা কেউ কি? চেনেও না, ঠিক আছে আচ্ছা সমস্যা নেই। তো এখন দেখেন স্যার জি বলেন এখানে কি করতেছেন? এটা মানে আমি টপিক থেকে নড়ে গেছি মনে হয়, মানে কথা হচ্ছিল তো। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আমরা দেখেন ট্যাগিং শিটে আবার যাই। ট্যাগিং শিটে আমাদের তো এটা খুব ঝামেলা করতেছে একটু সবাই। আমাদের আলোচনার টপিক ছিল, প্রথমে আমরা এজ র্যাঙ্ক নিয়ে কথা বললাম, এরপরে কি করলাম কন্টেন্ট ক্যালেন্ডার ক্রিয়েশন বা কন্টেন্ট ক্যালেন্ডার কেন প্রয়োজন বা কিভাবে ক্রিয়েট করব সেগুলো নিয়ে। তো আমরা এখন কন্টেন্ট ক্যালেন্ডার যে ক্রিয়েট করবো এর একটা টেমপ্লেট থাকা উচিত। তো আমাদের এক্সেলে নিজেরা তৈরি করতে পারি, আদারওয়াইজ আমি এখানে একটা স্যাম্পল ক্যালেন্ডার টেমপ্লেট দিয়ে দিয়েছি, যেটা হচ্ছে আপনারা এখানে পাবেন। ওপেন করলে এই পেজটা পাবেন, এখান থেকে এই পরের পেজে এখানে নিজে ক্লিক করলে এটা পাবেন। তো এটা ফাইলে এসে ডাউনলোড করে করে নেবেন, শেষ। বা মেকে কপি করলেন, তাহলে আপনার নিজের কপি হয়ে গেল, অনলাইনে থেকে গেল। এরপরে কি করবেন, এটা দেখেন ডেট আছে, টাইম আছে, হ্যাঁ কন্টেন্ট টাইপ আছে, টপিক আছে, এরপরে এই লিংক এগুলার দরকার নেই, এটা তো জাস্ট এমনি দিয়ে রাখছে ওরা। দেখেন সোশ্যাল মিডিয়া উইক 1, মানে ওদের তো দেশের উইক শুরু হয় মন্ডে থেকে, বোঝেন না, এই জন্য ওরা মন্ডে কিন্তু এখানে ইনক্লুড করছে। তো এটা সমস্যা নেই, আমরা আমাদের মতো করব। যেমন হচ্ছে আপনার ফেসবুকের জন্য 7টা দিয়ে রাখছে, মানে 7 দিনের, তারপরে একটা গ্যাপ দিয়ে আবার ইনস্টাগ্রামের জন্য 3 দিন। টুইটারে আপনার যদি বেশি লাগে জাস্ট এখান থেকে ক্লিক করেই যে ইনসার্ট রো করে এটা আপনি ইচ্ছা মতো এটা এডিট করবেন, করে দেখেন আপনি কোন কোন মার্কেট প্লেসে কাজ করবেন, মানে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এই দিয়ে মনে করেন এটা 1 সপ্তাহের একটা শিডিউল। এখান থেকে আবার উইক আর একটা চলে আসলো, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, সরি আমি মনে একটু ভুল বলছি, এটা হচ্ছে উইকের একটা ডে, যেমন মন্ডে, এটা পুরো মন্ডের চার্ট, এটা আবার টুইসডের চার্ট, ঠিক আছে, এইভাবে আর কি। আমার বলা ভুল হয়েছিল প্রথমে, এটা ফার্স্ট উইকেই চলতেছে। সো এরকম করতে করতে দেখেন উইক ফ্রাইডেতে আসছে, এভাবে দেখাচ্ছে। তো আপনারা চাইলে এটা জাস্ট কপি করে আবার নিচে দিবেন, দিয়ে পরবর্তীতে চলে যাবেন। এটা সবাই বুঝছেন কিনা একটু বলেন। স্যার বুঝি নাই। আমাদের মধ্যে কেউ বুঝছি আমরা? স্যার আমি ক্লিয়ার বুঝি নাই স্যার। আমি আরেকবার বলি তাহলে সবাই একটু শুনুন। আমাদের বলছে উইক 1 মন্ডে, সপ্তাহের প্রথম দিন মন্ডে ধরে নিলাম। কত তারিখ ছিল মনে করেন 6/1, মানে জানুয়ারির 6 তারিখ, ঠিক আছে, না মান্থ তো এই পাশে, তাহলে জুনের 1 তারিখ, ওকে, জুনের 1 তারিখ আমাদের 20 সালের, মানে কারেন্ট ইয়ারের, ওকে। সো এই দিনে দেখেন কি কি হচ্ছে, টাইম এস্টিমেট, আমি কয়টার সময় কি রিলেটেড জিনিস পোস্ট করব, নিউ ব্লগ পোস্ট, তারপরে আর একটা টাইম মনে করেন 7টা দিয়ে রাখছে এরা। আমরা অ্যানালাইটিক থেকে দেখলাম যে আমাদের মন্ডের হিসাবটা দেখলাম যে মন্ডেতে হচ্ছে আপনার
মানে সোমবারে কি হচ্ছে 6টার সময় অডিয়েন্স আসছে, আপনি 6টায় একটা সেট করলেন। তারপরে দেখলেন যে অডিয়েন্স 11টার দিকে আসছে, আপনি সকাল আবার 11টায় আরেকটা সেট করলেন। হ্যাঁ, তারপরে 11টা গেল, এরপরে দিলেন 2টার দিকে একটা, তারপরে দিলেন 4টার দিকে, তারপরে দিলেন 6টা। এবার একটু মানে ঘন ঘন দিতে হবে, যেহেতু আমার ইয়া থাকছে, আমার এই শীট আরো প্রয়োজনে বাড়ালাম ফেসবুকের জন্য। 6টা এরকম করে করে 10টা পর্যন্ত আপনি দিলেন মনে করেন বিভিন্ন পোস্ট। বুঝতে পারলাম বিষয়টা? আর এই পাশে কন্টেন্ট টাইপ মানে কি ধরনের পোস্ট, আপনি ভিডিও দিতে পারেন, আপনি পিকচার দিতে পারেন, আপনি টেক্সট দিতে পারেন, কোনো লিঙ্ক শেয়ার করতে পারেন, ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করতে পারেন, বা কোনো আপনি শপের লিঙ্ক শেয়ার করতে পারেন যে প্রোডাক্ট সেল করবেন। বুঝতে পারলাম? তারপরে আপনি একটা জেনারেল পোস্ট দিতে পারেন যে করোনা আপডেট বা সামথিং লাইক দ্যাট। এই কন্টেন্ট টাইপে এসে ওইগুলো লিখবেন। একই পোস্ট কি বারবার দেওয়া যায়? সেটা তো আপনার, এটাই তো স্ট্র্যাটেজি। ঠিক আছে, আমি এটাকে শেষ করি, তারপর ওটা নিয়ে বলবো। তো এখন টপিক দেখেন, কন্টেন্ট টাইপের পরে টপিক। এখন যদি ভিডিও থাকে তাহলে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখলেন, তারপরে মানে আপনার অর্গানাইজিং এর জন্য যা সুবিধা দিলেন। তারপরে সোশিয়াল কপি, মানে সোশ্যাল মিডিয়ায় যে আপনি দিলেন তার একটা লিঙ্ক এখানে রাখতে পারেন বা সামথিং লাইক দ্যাট, আপনি যেভাবে অর্গানাইজ করে সুবিধা হয়। এটুকু এবার বুঝছেন বিষয়টা? সবাই বুঝছি আমরা? জি স্যার। আলামিন ভাই আছেন? জি স্যার, স্যার বুঝছি আমি। আচ্ছা, আর বাকিরা এলটন ভাই, তারপরে এদিকে মঞ্জুর ভাই, তারপরে আমি সবার নাম বলতে পারছি না, এদিকে আপুদের মধ্যে আনিকা, তারপরে অনন্যা। জি স্যার বুঝছি। আচ্ছা, তারপরে এদিকে নতুনরা হালিমা, তারপরে জয়নুল ভাই বুঝছেন? হ্যাঁ বুঝছি বুঝছি। জয়নুল ভাই বুঝছে, বুঝছি ভাই। তাই ভাই বুঝছেন? হালিমা, হ্যাঁ হালিমা আছেন আমাদের সাথে? হালিমা কই নাই মনে হয়, কথা বলে না। স্যার আছি। আছেন? আচ্ছা, তারপরে সাদিয়া আপু আছেন? জি স্যার। আচ্ছা, আমিনুল ভাই, তারপরে আর কি, আমি সবার নাম বলতে পারছি না, তাও অনেকের বলার ট্রাই করছি। বুঝেছি স্যার। আচ্ছা, শিকো, শিকো আছে? তাহলে সবাই মোটামুটি আমরা বুঝছি। এটা যেটা করলাম এটা কি শুধু ফেসবুকের জন্য করছি। কোন দিনের জন্য? মন্ডে। কিসের উপর ডিপেন্ড করে? ইনসাইটস এর উপর। ঠিক আছে, ইনসাইটস থেকে ডাটা নিয়ে কোন কোন সময় অ্যাক্টিভ থাকতেছে তার উপর ভিত্তি করে আমি একটা কন্টেন্ট প্ল্যান করে ফেললাম। এটা কার জন্য? ফেসবুকের জন্য। তো ইনস্টাগ্রামের জন্য এইভাবে করবেন, তারপরে টুইটারের জন্য, যার জন্য যে প্ল্যাটফর্ম। ঠিক আছে, এটা আমরা পরবর্তীতে যখন দেখবো ইনস্টাগ্রাম, টুইটার বা লিঙ্কডইন যদি দেখি ওইভাবে, তখন আমরা দেখবো যে ওইগুলোর জন্য কিভাবে প্ল্যান করতে পারি আমরা। ওকে, এটা ফেসবুকের জন্য দেখলাম। সো এটা গেল মন্ডে। এরকম করে আমরা চাইলে 1 মাসের জন্য একটা প্ল্যান করে ফেলতে পারি। বোঝাতে পারলাম এই বিষয়টা? 1 মাস আপনি কি কি কন্টেন্ট দিবেন একেবারে প্ল্যান করে নিয়ে ওই টাইম আর ডেট অনুযায়ী আমরা কি করতে পারি? শিডিউল করতে পারি। ফেসবুকে শিডিউল করা দেখছি না কালকে? কথা বলি না কেন আমরা? জি স্যার। জি স্যার। জি স্যার। ওইভাবে শিডিউল করব, করার পরে জাস্ট ওটা অটোমেটিক্যালি কি হবে? পোস্ট হতে থাকবে। আর আরেকটা প্ল্যাটফর্মের সাথে আপনাদের পরিচয় করাই, সেটা হচ্ছে যে হুটসুইট, যারা যে এটা প্রোভাইড করতেছে। ওরা কেন কষ্ট করে আপনাকে এই টেমপ্লেটটা তৈরি করে দিছে? মনে চাচ্ছে না জানতে যে ওরা কেন কষ্ট করে দিল? আমাদেরকে রেডি করে দিয়ে ওদের লাভ কি? ওদেরও এটা একটা মার্কেটিং পলিসি। ওরা কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অ্যাকাউন্ট করে আপনি এট এ টাইম 5টা 10টা 20টা এরকম ফেসবুক পেজগুলো এখানে ইনক্লুড করে সেগুলোকে শিডিউল মেনটেন করতে পারেন। সেই অনুযায়ী ওরা টাকা নেয়। ঠিক আছে, যে মান্থলি বা এরকম বেসিসে টাকা নেয় যে এতগুলো অ্যাকাউন্ট ম্যানেজের জন্য এত টাকা, মানে শিডিউল করে রেখে দিবেন। আর অটোমেটিক্যালি ওখান থেকে আপনার 1 মাস আর কোনো পোস্ট ধরতে হবে না, কোনো কাজ করতে হবে না। জাস্ট আপনি শিডিউল করে কয়টায় কয়টায় কি পোস্ট করবে দিয়ে দিবেন, অটোমেটিক সব পোস্ট হবে। বোঝা গেছে বিষয়টা? মানে পোস্ট কি করব সেটাও মানে অ্যাড করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, ওইগুলোতে অ্যাড করে রাখবেন সব লেখে, তারপরে পিকচার দিয়ে বা ভিডিও দিয়ে, মানে যা যা আপনি পোস্ট করতে চান হুবহু ওইভাবে অ্যাড করে রাখবেন। স্যার এটা ফেসবুক পেজ থেকে তো সরাসরি করা যায় না? পেজ থেকে সরাসরি করা যায়, কিন্তু আপনার ট্র্যাকিং অসুবিধা হবে। মনে করেন আপনি 5-7টা পেজ একসাথে চালাচ্ছেন, তো ওখানে একই আইডির মধ্যে আপনি সবকিছু করতে পারছেন, এটা একটা সুবিধা। মানে প্রফেশনাল
স্টাইলে করতে গেলে তখন আমার ওইটা ইউজ হয়। আর এক দুইটা স্যার আপনি এগুলো কি এখান থেকে ডিরেক্টলি যাবে, মানে ডিরেক্টলি কানেক্ট হয়ে পোস্ট হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, আপনার ওই তো একবার এর জন্য কি স্যার অলওয়েজ নেট অন থাকতে হবে এরকম কিছু, না নাকি নেট অফ না না, থাকলেও? এসব কিছুই করা লাগবে না, ওটা অটোমেটিক্যালি চলে যাবে। ঠিক তাহলে আছে, স্যার ওদেরকে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। ওদেরকে পাসওয়ার্ড ঠিক না, ওদেরকে অ্যাক্সেস দিতে হয়, অন্যভাবে ওর একটা অ্যাক্সেস নেই। ওটা আপনি একটা ছোট্ট একটা টিউটোরিয়াল দেখলেই পাবেন যে কিভাবে হুটসুইটে আপনার পেজ বা গ্রুপ বা হচ্ছে প্রোফাইল শেয়ার করতে মানে সেট করতে পারেন। হ্যাঁ, আমি বুঝছি না, আমার তো কোনো কিছু ব্রাউজই হচ্ছে না, কিন্তু এদিকে আপনাদের সাথে তো ঠিকই কথা হচ্ছে, তাহলে নেটটা কিভাবে কাজ করছে বুঝছি না। তো আপনি নেটের নাম দিয়েছেন ভাইরাস, স্যার কথা মাঝে মাঝে এমনি কাজ করবে বেজে না বেজে স্যার। আসছে। আচ্ছা, এই যে এখন কাজ করতেছে। নেটের নাম ভাইরাস দিয়ে রাখছি যাতে ওটা হচ্ছে মানে যে কেউ সহজে ক্লিক হ্যাঁ, আমি আগে আমিও একবার দিয়েছিলাম এরকম, মানুষ ভয় আর ঢুকতে পারে না। স্যার শুধু আমার এখনো না না, দেখেন শুধু ভাইরাসই না, ভাইরাস.exe দিয়ে রাখছি, দ্যাট মিন্স একটা মানে ইনস্টল ফাইলের মতো অবস্থা, যে ক্লিক করলে কিছু ইনস্টল হয়ে যাবে, একটা ভয় থাকবে আর কি। তবে সবাই না, যারা হচ্ছে মানে নর্মাল সেন্স থাকলে আর কেউ এগুলো নিয়ে কিছু মনে করবে না, একেবারে খুব এন্ট্রি লেভেল যারা ওরা হয়তো চিন্তা করবে। তবে এটা জাস্ট একটা ফানি ব্যাপার, এছাড়া আর কিছু না। জি স্যার। কারণ মানুষকে এখন এই যুগে এসে বোকা ভাবার কোনো সুযোগই নাই, কারণ সবাই অনেক বেশি কিছুই জানে আমাদের থেকে। তো ঠিক আছে, তো এটা হলো বিষয় যে আমরা এটা সোমবারের জন্য করলাম, এট দ্য সেম টাইম আমরা মঙ্গলবার করব, তারপরে বুধবার, এরকম করে আমরা একটা গোটা মাসের কিন্তু কন্টেন্ট প্ল্যান রেডি করে রাখতে পারি। হ্যাঁ, আর এটা কিসের উপর ভিত্তি করে করতেছি? ইনসাইটের ভিউ এর উপর। আর এটা আমরা যেটা করলাম, এটা কি করলাম, কন্টেন্ট প্ল্যান করলাম একটা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্যালেন্ডার ক্রিয়েটের মাধ্যমে। দিস ইজ হচ্ছে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্যালেন্ডার। এই ক্যালেন্ডার অনুযায়ী আমার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব আমি, এই অনুযায়ী শিডিউল করে রাখতে পারি, বা কোনো থার্ড পার্টি সফটওয়্যার হুটসেট বা বাফার এরকম বিভিন্ন সফটওয়্যার আছে যেগুলো ইউজ করে আমি কিন্তু কাজ করতে পারি। সো আশা করি আপনারা কিছুটা হলেও নতুন কিছু বা পুরনো যাই ছিল সেগুলোর সাথেও একটু ঝালাই করে আমরা অনেক কিছু জানলাম বা কিছুটা অ্যাড হলো। হ্যাঁ বলেন স্যার, একটা ব্রেক দিলে ভালো হতো 11টা বাজে। হ্যাঁ হ্যাঁ, আমি এই জন্য শেষ করতেছি। এখন হচ্ছে আমরা একটা ব্রেকে যাব, আমার আজকে একটু টাইম লাগবে, আমার একটু অনেক ক্ষুধা লাগছে আজকে স্যার। 20 মিনিট পরে আজকে জয়েন করব, ঠিক আছে? আর 25-এ হ্যাঁ 25-এ ইনশাআল্লাহ, 11টা 25-এ আমি এসে জয়েন করব।